সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে সকল টেট পাস প্রার্থীরা আছো, যারা ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষক নিয়োগ 2025 যেটা আবেদন চলছে, আবেদন করে ফেলেছো, আর যারা এখনও করনি বা করবে দু একদিনের মধ্যে, সকলেই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। যে 4টি পয়েন্ট আমি রেখেছি, এই 4টে পয়েন্টের উত্তর জানা দরকার। প্রথমে যেটা আমি রেখেছি যে মোট যে শূন্য পদ যেটা বিজ্ঞপ্তি দিয়েছে 13,421, এই 13,421 শূন্য পদের ওপর বাংলা মিডিয়ামে কটা ভ্যাকেন্সি বা শূন্যপদ রয়েছে এটা আমাদেরকে জানতে হবে। কারণ আমি বাংলা মিডিয়ামের কথা এই জন্যেই বলছি, সর্বাধিক যেটা সব থেকে বেশি যে ক্যান্ডিডেট সংখ্যা সেটা কিন্তু বাংলা মিডিয়ামেই আছে। তাহলে অন্যান্য মিডিয়ামে সিট দিয়ে দেবার পর আর সেই সঙ্গে প্যারা টিচার কোটা আলাদা করার পরে যে সিটটা থাকে সেটা সম্পূর্ণ বাংলা, তার সংখ্যা একবার শুনে নাও, 10,533। এবার এই সংখ্যাটা কিন্তু সমস্ত জেলা মিলিয়ে। এবার এখানে অনেকে প্রশ্ন করবে যে মেরিট লিস্ট বা মেধা তালিকা কি জেলা ভিত্তিক আসবে নাকি রাজ্য ভিত্তিক একটা তালিকা আসবে? এটার উত্তরে আমি বলবো যেটা আগের নিয়োগ 11,765 2022-এর নিয়োগ, এমনকি তার আগের নিয়োগ 2020 সালে 16,500, এই দুটো নিয়োগের ক্ষেত্রে প্রথমে জেলা ভিত্তিক যারা চান্স পেয়েছে তাদেরকে নিয়েছে, পরবর্তীতে রাজ্য ভিত্তিক র্যাঙ্ক অনুযায়ী কিন্তু নিয়েছে। এক কথায় রাজ্য ভিত্তিক প্যানেলটা তৈরি হয়েছিল। কিন্তু তার আগে যদি চলে যাই, অর্থাৎ 42,000-এর ক্ষেত্রে 2014 টেট থেকে, সেখানে কিন্তু জেলা ভিত্তিক হয়েছে, রাজ্য ভিত্তিক কিন্তু হয়নি। অর্থাৎ প্রত্যেকটা ডিপিএসসি অনুযায়ী কিন্তু এক একটা তালিকা বেরিয়েছিল, অর্থাৎ আলাদা আলাদা কাট অফ বেরিয়েছিল। এবার সেই বিষয়টা কিছুটা হলেও এই নোটিফিকেশনে ক্লিয়ার করা নেই, তবুও আমি বলবো হয়তো এটা রাজ্য ভিত্তিকই বের হবে। যেটা প্যানেল যেটা হয় পুরো রাজ্য ভিত্তিক বা পুরো রাজ্যের উপরে একটা প্যানেল হবে, সেখান থেকে র্যাঙ্ক যাদের ভালো থাকবে তাদের চুজ করা যে জেলা সেখানে তারা অ্যাপ্লাই পাবে, এটা আমার অন্তত মতামত। তবুও এই বিষয়টা পর্ষদে তোমরা জেনে আসতে পারো বা পর্ষদের যে হেল্পলাইন নাম্বার আছে সেখানে ফোন করে জানতে পারো, বা কিছু লোক গিয়ে পর্ষদে জিজ্ঞেস অবশ্যই করতে পারো যে এটা কি জেলা ভিত্তিক হবে নাকি রাজ্য ভিত্তিক। ঠিক আছে? তো মোটামুটি এবার এখান থেকে আর একটা প্রশ্ন উঠে আসে। দেখা গেল একজন হুগলি জেলায় টেট পাস করেছে, তার বাড়ি হুগলি, সে কি অন্য জেলায় অ্যাপ্লাই করতে পারবে? অবশ্যই। তার যেখানে চয়েস সেই জেলা হিসাবে, মানে পছন্দের হিসাবে জেলা সে নিতেই পারে অ্যাপ্লাই, এতে কোনো অসুবিধা নেই। এবার আসি যেটা 2 নম্বর প্রশ্ন। যেহেতু নিয়োগ প্রক্রিয়াটা হবে 2016 সালের রিক্রুটমেন্ট যে রুলস বা নিয়োগের যে নিয়ম অনুযায়ী হবে, তো সেখানে অন্যান্য মিডিয়ামের শূন্য পদ বাংলা মিডিয়ামে কি কনভার্ট হতে পারে? দেখা গেল কোনো একটা কাকতালীয়ভাবে অন্যান্য মিডিয়ামে যা শূন্য পদ রয়েছে, তো সেই শূন্য পদে প্রার্থী পাওয়া গেল না, পড়ে রয়েছে, তো সেই সিটটা কি বাংলায় আসে? এর উত্তরে বলবো যে না, 2016 নিয়োগের যে নিয়ম সেই নিয়োগের নিয়মে এটা কিন্তু বলা নেই যে অন্যান্য মিডিয়ামের সিট কনভার্ট হয়, এটা কিন্তু বলা নেই। সুতরাং বাংলার যেটা আছে সেটা বাংলাতেই থাকবে, যদি পড়ে থাকে সেটা ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে পরবর্তী রিক্রুটমেন্টে, বা হিন্দির যদি পড়ে থাকে সেটা পরবর্তী রিক্রুটমেন্টে চলে যাবে, কিন্তু কনভার্ট কিন্তু হয় না মিডিয়ামেরটা, এটা বলে রাখি। এবার আসি 3 নম্বরে। এসসি এসটি ওবিসি এই যে ক্যাটাগরি, এদের তো নিজস্ব শূন্যপদ থাকে, আমরা সকলেই জানি। দেখা গেল এসসির রয়েছে, এসটির রয়েছে, তো কোনো কারণবশত দেখা গেল এসসির মতন পেয়ে গিয়ে আর কোনো ক্যান্ডিডেট পড়ে নেই এসসি ক্যাটাগরির, কাকতালীয়ভাবে। এটা কিন্তু আগের নিয়োগে হয়েছে। তাহলে এই নিয়োগে যতটা বোঝা যাচ্ছে যে এরকমটা হবার সম্ভাবনা খুবই কম, কারণ সমস্ত এসসি ক্যান্ডিডেট যে পেয়ে যাবে তা তো না, অনেক ক্যান্ডিডেট এবার মানে প্রতিযোগিতা এই যে রিক্রুটমেন্টে অংশগ্রহণ করেছে, কাজে এটা পড়ে থাকবে না। আর যদিও থাকে, এর উত্তর একটাই, যে ক্ষেত্রে কি জেনারেলে কি সিট কনভার্ট হবে? উত্তরে বলবো যে না, এটাও 16 সালের যে নিয়োগের নিয়ম সেখানে কিন্তু কনভার্ট হওয়ার
মানে কোনো নিয়মে সেখানে লেখা নেই, অর্থাৎ এখানে কিন্তু এসসি এসটি ওবিসির যদি সিট পড়েও থাকে সেটা কিন্তু কনভার্ট হবে না, পরবর্তীতে গিয়ে ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে। এইবার আসি যে 4 নম্বর যে পয়েন্ট, কোনো ক্যাটাগরি প্রার্থীদের চাকরি বা কোন ক্যাটাগরির প্রার্থীদের চাকরি 100% সুনিশ্চিত, মানে হবেই চাকরি তাদের, এটা কোন কোন ক্যাটাগরির ক্ষেত্রে হতে পারে। তো প্রথমেই বলে রাখি, আমরা সকলেই জানি যে শূন্য পদের যে পিডিএফটা আছে তোমরা সকলে দেখবে, প্রথমে আছে নন এক্সামটেড। নন এক্সামটেড কারা, মানে এক কথায় সাধারণ প্রার্থী যারা, যারা এসসি এসটি ওবিসি এটা তো তাদের ক্যাটাগরি, কিন্তু তারও আবার উপ ক্যাটাগরি মানে তার উপর আর একটা ক্যাটাগরি থাকে, সেটা নন এক্সামটেড ফার্স্ট হলো, সেখানে সকলে নর্মাল মানে ক্যান্ডিডেটরা সেখানে থাকে। তারপরে যেটা রয়েছে এক্সামটেড ক্যাটাগরি, তার মানে এক্সামটেড বলে কাদেরকে বোঝায়, যাদের এক্সামটেড বা সংক্ষেপে যেটা বলে ইসি, ঠিক আছে, এক্সামটেড ক্যাটাগরির সার্টিফিকেট থাকে। তাহলে যাদের সার্টিফিকেট আছে তাদের নাম্বার যাই থাকুক না কেন, মানে কোনো কাট অফ হবে না, মানে যারা এই মানে ক্যাটাগরির মধ্যে পড়ছে এক্সামটেড সার্টিফিকেট আছে তাদের ইন্টারভিউতে 0 পাক 10 পাক 0 পাক যাই পাক না কেন তারা কিন্তু 100% চাকরি পাবেই এক্সামটেড। তারপরে যারা আছে পরবর্তীতে তালিকায় পিএইচ ক্যান্ডিডেট বা পিডব্লিউডি যারা আছে, যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, তাদের কিন্তু প্রায় 100%ই সুনিশ্চিত চাকরি। তারপরে যারা আছে পরবর্তীতে এক্স সার্ভিসম্যান কোটা, সেখানেও কিন্তু তাই যারা যে সকল প্রার্থীরা আছে সকলেই কিন্তু পেয়ে যাবে। তারপরে যারা আছে প্যারা টিচার কোটা, যেসব প্যারা টিচার কোটাতে থাকবে সেটা জেনারেল এসসি এসটি যাই হোক না কেন, তাদের কিন্তু প্রায় বলাই যেতে পারে যে 100% চাকরি সুনিশ্চিত। এইবার একটা প্রশ্ন, তাহলে এই যে আমি যতগুলো ক্যাটাগরির নাম বললাম, এর আগের ক্যাটাগরিতে আমি কি বললাম যে সিট কনভার্ট হবে না, কিন্তু এই ক্যাটাগরি অর্থাৎ আবার আমি নাম বলছি, এক্সামটেড, এক্স সার্ভিসম্যান, তারপরে রয়েছে প্যারা টিচার, এই যে ক্যাটাগরিগুলো, এগুলোর যদি মানে প্রার্থী ভরাট হওয়ার পরে যদি শূন্যপদ পড়ে থাকে, এগুলো কিন্তু কনভার্ট হয়ে যাবে। এটা কিন্তু 2016 সালের যে রুলস সেখানে বলা রয়েছে, যে নিয়োগের রুলস। অর্থাৎ প্যারা টিচার কোটায় চাকরি সবাই পেয়ে গিয়ে দেখা গেল 20টা শূন্যপদ বা 20টা সিট ফাঁকা রয়েছে, সেটা কিন্তু আবার সেই ক্যাটাগরি যে এসসি এসটি ক্যাটাগরি দেখা গেলো সেই 20টা যে শূন্যপদ, সেখানে দেখা গেল ওবিসিতে 3টে, এসসিতে 10টা এরকম ফাঁকা রয়েছে, সেই এসসি ওবিসি হিসেবেই কিন্তু আবার জেনারেল যে সমস্ত প্রার্থীরা আছে এসসি এসটি ওবিসি যারা প্যারা টিচারের বাইরে, তারা কিন্তু এসে সেখানে ঢুকতে পারবে, এক কথায় র্যাঙ্ক অনুযায়ী ঢুকতে পারবে। এটাই কিন্তু নিয়ম, এটাই কিন্তু 16 সালের রিক্রুটমেন্ট রুলসে রয়েছে। প্যারা টিচার কোটা, সে সঙ্গে এক্স সার্ভিসম্যান কোটা, এগুলোতে কিন্তু নর্মাল যারা প্রার্থী তারা কিন্তু ঢুকতে পারবে, আর তখনই ঢুকতে পারবে যতক্ষণ না পর্যন্ত সেই নির্দিষ্ট ক্যাটাগরির প্রার্থী মানে শেষ না হবে। যখনই শেষ হয়ে যাবে, সেই প্যারা টিচার কোটায় বলো এক্স সার্ভিসম্যান কোটায় বলো, শেষ হয়ে গেল, চাকরি দেওয়ার পরে ফাঁকা রয়ে গেল, তবেই কিন্তু ঢুকতে পারবে, না হলে কিন্তু ঢুকতে পারবে না, ঠিক আছে। এবার অনেকে বলবে তাহলে যে কাট অফটা হবে, সেই কাট অফ কি বিভিন্ন হবে? অবশ্যই বিভিন্ন হবে, কারণ বাংলা মিডিয়ামের কাট অফ হবে একরকম, আদার্স যে সমস্ত মিডিয়াম থাকে তার কাট অফ হবে আর এক রকম, কারণ এক মিডিয়াম থেকে আর এক মিডিয়ামে যেহেতু আসবে না, কোনো সিট কনভার্ট হয় না, কাজে কাট অফগুলো কিন্তু আলাদা আলাদা হবে, এটা মাথায় রাখতে হবে। আর অন্যদিকে প্যারা টিচার কোটার যে কাট অফ সেটাও কিন্তু আলাদা হবে। আশা করা যায় সকলেই পেয়ে যাবে, সেখানে ন্যূনতম মার্কস যাই থাকুক না কেন আশা করা যায় সকলেই পেয়ে যাবে। সেখানে 2-4টে পড়ে থাকারই কথা সিট, তো সেই সিটে নর্মাল যারা প্রার্থী আছে তারা কিন্তু এসে সেখানে ভর্তি হবে, ঠিক আছে। তবে এইটুকু আবারও বলবো, এই যে জেলা ভিত্তিক কি রাজ্য ভিত্তিক যে যেটা বললাম মেরিট লিস্ট, এটা কিন্তু গত দুটো রিক্রুটমেন্টে মানে জেলা রাজ্য মানে এক কথায় রাজ্য হিসাবেই হয়েছে। তবুও তোমরা, আবারও বলছি, বারবার বলছি, যেহেতু এটা গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু চলছে নিয়োগ প্রক্রিয়া মানে ফর্ম ফিল আপটা যেহেতু চলছে আবেদনের,
তোমরা কিন্তু আরেকবার জেনে আসতে পারো। বারবার বলছি, তোমরা কিন্তু পর্ষদে গিয়ে জেনে আসতে পারো বা কন্ট্যাক্ট করতে পারো যে এটা কি পুরনো যে দুটো নিয়োগ হয়েছে সেই নিয়মে হবে, নাকি একদম যে পুরনো নিয়ম, যেটা পুরনো নিয়োগ হয়েছিল একদম 42,000-এর ক্ষেত্রে, তো সেই নিয়মে হবে। এটা জেনেই করা ভালো। এবার অনেকে হয়তো ভাবছো যে আমার তো অ্যাপ্লাই করা হয়ে গেছে, জেলা চুজ তো করতে পারিনি, তাহলে পরবর্তীতে ইচ্ছা ছিল অন্য জেলায় আবেদন করা, তারা কি করবে? অবশ্যই এডিট অপশন যখন আসবে সেখানে কিন্তু জেলা আবার পরিবর্তন করা যাবে। তো এই ভিডিওতে মোটামুটি আমি যে 4টে পয়েন্ট বললাম, আশা করছি এই 4টে পয়েন্ট যারা যারা এবার মানে ইন্টারভিউ দিচ্ছ, এবার দিতে চলেছো, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই প্রয়োজনে আসবে এই 4টি যে কারণ আমি উল্লেখ করে আলোচনা করলাম। তো অবশ্যই এই 4টে কারণের বাইরেও তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করো, আমি তার উত্তর কমেন্টের মাধ্যমেই দেবার চেষ্টা করব। আর সেই সঙ্গে একটা অনুরোধ বা রিকোয়েস্ট রাখবো, যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থেকো।